ক্লাস 10-এর আমরা এই ক্লাসে পড়ব ধাতুবিদ্যা নিয়ে। যদিও ধাতুবিদ্যা কনসেপ্টটা অনেক বড়, কিন্তু আমাদের ক্লাস 10-এ ধাতুবিদ্যা সম্পর্কে সেরকম বিশেষ কিছু নেই। চ্যাপ্টারটা মূলত 4টে অংশ। প্রথম অংশ হচ্ছে বিভিন্ন প্রকার ধাতু আর তাদের আকরিক। দ্বিতীয় হচ্ছে ধাতু সংকর, মানে ধাতুকে আমরা যেভাবে ব্যবহার করি প্রকৃতিতে বিভিন্ন কাজে। 3 নম্বর হচ্ছে ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতির সংজ্ঞা, কয়েকটা পদ্ধতি সম্পর্কে দেওয়া আছে। এবং লাস্ট আছে যেটা ধাতু ক্ষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় ধাতু ক্ষয়টা, কারণ আমাদের ধাতু ক্ষয়ের মানব সভ্যতার উপর একটা গভীর প্রভাব আছে। এই 4টে অংশ নিয়ে আমাদের পড়তে হবে ধাতুবিদ্যাটা। তো দেখা যাক কি কি আছে। মূলত আমাদের ধাতুবিদ্যার প্রথম অংশে যে ধাতুগুলো নিয়ে মূল আমাদের পড়া, সেটা হচ্ছে আয়রন, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম। এছাড়া বাকি ধাতুগুলোকেও নিষ্কাশন করা হয় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, কিন্তু মূলত যে আমাদের সাধারণ দৈনন্দিন জীবনে যে 4টে ধাতু খুব বেশি করে ব্যবহৃত হয়, সেই 4টে ধাতু হচ্ছে এই 4জন। এর মধ্যে লোহা সবথেকে বেশি ব্যবহৃত ধাতু, যার বিভিন্ন আকরিক আছে, যেমন ব্রাউন হিমাটাইট, রেড হিমাটাইট, এরকম বিশেষ করে এই দুটো আকরিক। এছাড়া আয়রন পাইরাইটিস আছে। এবং সেই সমস্ত আকরিক থেকে যখন ধাতু নিষ্কাশন করা হয়, যখন বিশুদ্ধ লোহাটাকে পাওয়া যায়, বিশুদ্ধ লোহাটা কিন্তু ব্যবহারের যোগ্য সেরকম নয়। বিশুদ্ধ লোহা একমাত্র চুম্বক তৈরি করতে লাগে। তার কারণ বিশুদ্ধ লোহা হচ্ছে ব্রিটল বা ভঙ্গুর। আমি যদি জোরে আঘাত করি, লোহাটা ভেঙে যাবে। তার মধ্যে কোনো স্থিতিস্থাপকতা ধর্ম নেই, কোনো ধাতব কাঠিন্যর পরিমাণ খুব কম। তো একমাত্র বিশুদ্ধ লোহা চুম্বক তৈরি করতেই লাগে। এছাড়া সাধারণ দৈনন্দিন জীবনে যে লোহাগুলো ব্যবহার করা হয় বা লোহার যে রূপ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 3টে: কাস্ট আয়রন, রট আয়রন আর স্টিল হিসাবে। বিশুদ্ধ লোহার মধ্যে কার্বন, ম্যাঙ্গানিজ, কিছু পরিমাণ ক্রোমিয়াম, নিকেল, এই সমস্ত পদার্থ মিশিয়ে লোহার কাঠিন্য বা কখনো লোহার মরচে প্রতিরোধ ক্ষমতা, তার ধাতব ঔজ্জ্বল্য, তার স্থিতিস্থাপকতা বাড়িয়ে দেওয়া হয় এবং বাড়িয়ে দিয়ে সেই লোহাটাকে ব্যবহারের যোগ্য করা হয়। যেমন কাস্ট আয়রন, যেটাকে ঢালাই লোহা বলে, এই কাস্ট আয়রনটা প্রধানত যেখানে লোহার স্থিতিস্থাপকতা বেশি প্রয়োজন পড়ে, সেই সমস্ত জায়গাতেই কাস্ট আয়রনটা বহুল ব্যবহৃত হয়। যেমন বিভিন্ন আলোকস্তম্ভ, রেলিং, পাইপ, ঢালাই করার লোহা, এই সমস্ত লোহাতেই কাস্ট আয়রন ব্যবহার করা হয়। অন্যদিকে রট আয়রন হচ্ছে যে সমস্ত লোহাতে কাঠিন্যটা অনেক বেশি, স্থিতিস্থাপকতাটা কম হলেও যাতে কাঠিন্যটা অনেক বেশি হয়, সেই সমস্ত জায়গাতে রট আয়রন ব্যবহার করা হয়, যার মধ্যে কার্বনের পরিমাণটা একটু বেশি থাকে। এবং সবথেকে বেশি যে ব্যবহৃত হয় যে লোহার যে রূপ, সেটা হচ্ছে স্টিল, যাকে সব জায়গাতেই ব্যবহার করা যায়। স্টিলের কাঠিন্য অনেক বেশি লোহার থেকে, স্থিতিস্থাপকতা অনেক বেশি, ধাতব ঔজ্জ্বল্য বেশি। এবং স্টিলের সাথে ম্যাঙ্গানিজ মিশিয়ে ম্যাঙ্গানিজ স্টিল তৈরি করা হয়, ক্রোমিয়াম মিশিয়ে ক্রোম স্টিল তৈরি করা হয়, নিকেল মিশিয়ে নিকেল স্টিল তৈরি করা হয়। কিন্তু সব জায়গাতেই কার্বন কিছু পরিমাণ অশুদ্ধ রূপে লোহার মধ্যে দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে লোহার ব্যবহারের দিকটা। অন্যদিকে কপারকে কোনো বিশুদ্ধ অবস্থায় যে কোনো জায়গাতে ব্যবহার করা যায়। কপারের সবথেকে ব্যবহৃত হচ্ছে তড়িৎ পরিবাহী তার হিসাবে। জেনারেটর, ট্রান্সফর্মার, বিভিন্ন মোটর, সেখানে কপারের তার ব্যবহার করা যায়, কারণ কপারের রোধটা অনেক কম, কপারের স্থিতিস্থাপকতাটা অনেক বেশি, এবং রোধটা কম হওয়ার জন্যে কপারটাকে খুব দ্রুত তারে রূপান্তরিত করা যায় বলে সাধারণ হিসাবে কপারকে পরিবাহী হিসেবে ব্যবহার করা যায়। এটা হচ্ছে কপারের মেন ব্যবহার। নেক্সট, জিঙ্কের প্রথম ব্যবহারটা হচ্ছে, জিঙ্ক হচ্ছে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দিয়ে মরিচা রোধক হিসাবে ইউজ করা হয়। জিঙ্ক সাধারণত বায়ুর অক্সিজেন দ্বারা সহজে আঘাতপ্রাপ্ত হয় না, সহজে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। তাই মরিচা রোধক হিসাবে জিঙ্ক এই লোহার উপরে আস্তরণ দেওয়া হয়, যাকে বলে গ্যালভানাইজেশন। এছাড়া বিভিন্ন পদার্থ নিষ্কাশনে জিঙ্ক ব্যবহার করা যায়। ওষুধ শিল্পেও জিঙ্কের কিছু ব্যবহার আছে। এবং লাস্ট হচ্ছে অ্যালুমিনিয়াম কিন্তু এমন একটা ধাতু, যে ধাতুটা বর্তমানে বা অনেক জায়গাতেই লোহাকে প্রতিস্থাপন করতে পেরেছে। অ্যালুমিনিয়াম হালকা হলেও এর কাঠিন্য কিন্তু অনেক বেশি। তার জন্যে অ্যালুমিনিয়ামের বর্তমান রান্নার বাসনপত্র, দরজা জানালার ফ্রেম, চেয়ার টেবিল তৈরি করার জন্য অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হচ্ছে। এছাড়া অ্যালুমিনিয়ামের স্থিতিস্থাপকতা অধিক হওয়ার জন্য অ্যালুমিনিয়ামকে পরিবাহী হিসেবে ব্যবহার করা হয়ও, এবং এর
গলনাঙ্ক বেশি কপারের অপেক্ষা বেশি হওয়ার জন্য উচ্চ বিভবের তড়িৎ পাঠাতে গেলে অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা হয়। এছাড়া অ্যালুমিনিয়ামের বিভিন্ন সংকর ধাতু ডুরালুমিন, ম্যাগনেলিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি, এইগুলো অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ যাকে বলে, সেগুলো অ্যালুমিনিয়ামের থেকে তৈরি করে সেগুলোকে বিভিন্ন পারপাসে ব্যবহার করা হয়। তো এই 4 প্রকার ধাতুর মোটামুটি ব্যবহারগুলো আমাদের প্রথম অংশে জানতে হবে। দ্বিতীয় অংশ হচ্ছে ধাতুর সংকর। সংকর বলতে বোঝায় সব ধাতুর সব রকমের গুণ থাকে না। যেমন লোহার কাঠিন্য বেশি, কিন্তু লোহার অসুবিধা হচ্ছে লোহা মরচে পড়ে। কপারের ঔজ্জ্বল্য আছে, নিজস্ব একটি ঔজ্জ্বল্য আছে, স্থিতিস্থাপকতা অতি উচ্চ, কপারকে সহজে আকারে পরিবর্তন করা যায়, কিন্তু কপার খুব বেশি নরম। জিঙ্ক সহজে মরচে পড়ে না, পরিবেশ দ্বারা আক্রান্ত হয় না, কিন্তু জিঙ্ক তার কাঠিন্যটা লোহার মতো নয়। অ্যালুমিনিয়াম অন্যদিকে নরম, লোহার থেকে নরম, কাঠিন্য খুব বেশি হলেও লোহার মতো কাঠিন্য নয়। তার জন্যে সব ধাতুর সেম বা একই বা সব রকম ধর্ম না থাকার জন্যে ধাতুকে ব্যবহার করার জন্য অনেক সময় বিভিন্ন ধাতুকে নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে একটা ধাতু মিশ্রণ বা ধাতব দ্রবণ তৈরি করা হয় কঠিন, এবং যে দ্রবণটাকে বলা হচ্ছে ধাতু সংকর। ধাতু সংকর প্রকৃতপক্ষে বিভিন্ন ধাতুর নির্দিষ্ট পরিমাণের একটা মিশ্রিত দ্রবণ, যে দ্রবণটা ধাতু সংকর হিসেবে ইউজ করা হয়। এবং যে ধাতু সংকরের বিশেষ ধর্মটা হলো সেই ধাতু সংকরের মধ্যে যে ধাতু থাকে সেই ধাতুর গুণ তার মধ্যে চলে আসে। একটা ছোট এক্সাম্পল নেওয়া যাক, যেমন পিতল। পিতলের ক্ষেত্রে দেখা যায় এর মধ্যে কপার থাকে আর জিঙ্ক থাকে। কপার থাকে প্রায় 70% আর জিঙ্ক থাকে প্রায় 30%। কপারের ঔজ্জ্বল্য আছে নিজস্ব একটা, কপারের স্থিতিস্থাপকতা বেশি, কপার আকারে পরিবর্তন সহজে করা যায়, ওই জন্যে কপারের পাত্র তৈরি করা হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে কপারের পাত্র তৈরি করতে গেলে যে কপারের পাত্র খুব সহজে কালো হয়ে যায় বা লাল হয়ে যায়, পরিবেশ দ্বারা আক্রান্ত হয়। তাই কপারের কাঠিন্য বৃদ্ধির জন্য, ব্যবহারযোগ্য করে তোলার জন্য কপারের সঙ্গে জিঙ্ক মেশানো হয় নির্দিষ্ট পরিমাণ, এবং মিশিয়ে তৈরি করা হয় একটা ধাতু সংকর যার নাম হচ্ছে পিতল। এইরকম জার্মান সিলভার, ডুরালুমিন, ম্যাগনেলিয়াম, স্টেনলেস স্টিল, অ্যালনিকো, গান মেটাল, বিভিন্ন রকমের ধাতু সংকর ব্যবহার করা হয় বিভিন্ন পারপাসে। আমাদের এখানে ধাতু সংকরগুলোর ব্যবহার ভালো করে জেনে রাখতে হবে, এবং ধাতু সংকরগুলোর মধ্যে উপাদানগুলো কী কী সেগুলো ভালো করে জেনে রাখতে হবে। পরীক্ষায় এগুলো শর্ট কোয়েশ্চেন বা শর্ট নোট হিসেবে দেওয়া হয়। এটা হচ্ছে দুটো পার্ট, প্রথমে কিছু পরিমাণ ধাতুর ব্যবহার, এবং দ্বিতীয় অংশে হচ্ছে বিভিন্ন প্রকার ধাতু সংকরের সংজ্ঞা এবং ধাতু সংকরগুলোর ব্যবহার। এছাড়া দুটো জিনিস জেনে রাখতে হবে, যদি কোনো ধাতুর মধ্যে মার্কারি থাকে একটি উপাদান হিসাবে, তখন সেই ধাতু সংকরটাকে বলা হয় অ্যামালগাম। অ্যামালগাম বলা হয়। কোনো ধাতু সংকরের মধ্যে যদি একটি উপাদান হিসেবে মার্কারি থাকে তখন তাকে বলা হয় অ্যামালগাম। এই হলো ধাতু সংকর সম্পর্কে যাবতীয় জিনিস। এবার আসছি ধাতু নিষ্কাশন সম্পর্কে, থার্ড পার্ট। ধাতু নিষ্কাশন করতে গেলে বা ধাতু নিষ্কাশনের পদ্ধতিগুলো জানতে গেলে আমাদের প্রথমে যাকে নিয়ে জানতে হবে, মেন পড়তে হবে, সেটা হচ্ছে খনিজ ও আকরিক। কোথা থেকে ধাতু পাওয়া যায়, কি থেকে ধাতু নিষ্কাশন করব। যখন কোনো খনির মধ্যে কিছু পাথর তুলে এনে তাকে অ্যানালাইসিস করা হয়, করে তার মধ্যে ধাতু পাওয়া যায়, তখন সেই পাথরটাকে কোনো ধাতু নিষ্কাশন কারখানায় পাঠানো হয়। তো খনি থেকে প্রাপ্ত যে সমস্ত পদার্থ কোনো ধাতুর সোর্স বা ধাতুর উৎস, বা যে সমস্ত পদার্থ থেকে বিভিন্ন ধাতু নিষ্কাশন করা যায়, তাদের বলছি আমরা খনিজ পদার্থ। তাহলে খনিজ পদার্থ হচ্ছে খনি থেকে প্রাপ্ত কিছু পদার্থ, যে পদার্থ থেকে বিভিন্ন ধাতু নিষ্কাশন করা যায়। কারণ যেমন একটা খনিজ থেকে আমরা লোহা নিষ্কাশনও করতে পারি, আবার সেই খনিজটাই জিঙ্ক নিষ্কাশন করার জন্য ব্যবহার করা যায়। একটা খনিজ থেকে আমরা কপার নিষ্কাশন করতে পারি, সেই খনিজের মধ্যেই কিছু পরিমাণ লেড থাকে, লেড নিষ্কাশনও করা যায়। তাহলে খনি থেকে প্রাপ্ত ধাতব উৎস বা ধাতব পদার্থ বা ধাতব যৌগকে বলছি আমরা খনিজ। কিন্তু আকরিক বলতে বোঝাচ্ছে যে খনিজ পদার্থ থেকে একটি নির্দিষ্ট ধাতু নিষ্কাশন করা হয়, সেই খনিজ পদার্থকে বলা হয় ওই ধাতুর আকরিক। যেমন একটা ছোট্ট আকরিকের নাম দিলাম জিঙ্ক ব্লেন্ড। জিঙ্ক ব্লেন্ড, যখন জিঙ্ক ব্লেন্ড মাটি থেকে তোলা হয় বা খনি থেকে তোলা হয়, তার মধ্যে অনেক অশুদ্ধি থাকে, অন্যান্য অনেক পদার্থ তার মধ্যে মিশে থাকে, ধাতব যৌগ তার মধ্যে মিশে থাকে। এই ধাতব যৌগের মিশ্রণযুক্ত এইটা জিঙ্ক ব্লেন্ডটা,
এটা হচ্ছে খনিজ পদার্থ। কিন্তু ওই খনিজ পদার্থের মধ্যে জিঙ্ক ব্লেন্ড ছাড়া অন্যান্য ধাতুর উৎসগুলো খুব কম পরিমাণে থাকে, বা সেই সমস্ত ধাতব যৌগ থেকে ওই ধাতুগুলো নিষ্কাশন করা সহজ নয়। তার জন্য ওই খনিজ পদার্থটা শুধুমাত্র জিঙ্ক ব্লেন্ডের উৎস হিসেবে ধরা হয়, যার থেকে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়। অর্থাৎ তখনই খনিজ পদার্থটাকে বলবো জিঙ্কের আকরিক, আর কোনো কিছুর আকরিক নয়, যদিও অন্যান্য ধাতুর অক্সাইড বা অন্যান্য ধাতুর যৌগ তার মধ্যে থাকে। তার জন্য আমি আকরিক কি বলতে পারি? আকরিক বলতে বোঝাচ্ছে আকরিক হচ্ছে এমন কিছু খনিজ পদার্থ যাদের থেকে একটি নির্দিষ্ট ধাতু নিষ্কাশন করা যায়। কিন্তু খনিজ পদার্থ কি? অনেক রকমের আকরিকের মিশ্রণ, যা থেকে আমরা বিভিন্ন ধাতু নিষ্কাশন করতে পারি, তাকে বলছি খনিজ পদার্থ। এই জন্য বলা হচ্ছে সমস্ত আকরিকই খনিজ, কিন্তু সমস্ত খনিজ পদার্থ আকরিক নয়। আমাদের কোনো একটি খনিজ পদার্থের মধ্যে জিঙ্কের যৌগ, অ্যালুমিনিয়ামের যৌগ থাকতেই পারে, কিন্তু সেখান থেকে যদি আমি জিঙ্ক বা অ্যালুমিনিয়াম সহজে নিষ্কাশন করতে না পারি, সুলভে নিষ্কাশন করতে না পারি, তখন সেই খনিজ থেকে আমরা জিঙ্ক বা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করব না। তাই তারা, সেই খনিজটা, পদার্থটা জিঙ্ক বা অ্যালুমিনিয়ামের আকরিক নয়। এই জন্য এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে রাখতে হবে। সমস্ত আকরিক খনিজ পদার্থ, কিন্তু সমস্ত খনিজ পদার্থ আকরিক নয়। তাহলে এই খনিজ পদার্থ প্রথমে খনি থেকে পাওয়া গেল, এবং সেই পদার্থটাকে প্রথমে অ্যানালাইসিস করে দেখা গেল তার মধ্যে কোন ধাতুর আকরিক আছে। তো সেই পার্টিকুলার ধাতু নিষ্কাশনের জন্য সেই খনিজ পদার্থটাকে ব্যবহার করা হলো। তখন সেই খনিজ পদার্থটা হয়ে গেল ওই পার্টিকুলার ধাতুর আকরিক। যেমন আয়রনের আকরিক রেড হিমাটাইট, ব্রাউন হিমাটাইট, কপারের আকরিক কপার পাইরাইটিস, জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ড, অ্যালুমিনিয়ামের খুব গুরুত্বপূর্ণ আকরিক হচ্ছে বক্সাইট, অ্যালুমিনিয়ামের আকরিক। এছাড়া ক্রায়োলাইট আছে, গিপসাইট আছে, ম্যাগনেসিয়ামের আকরিক ডলোমাইট, এই সমস্ত বিভিন্ন আকরিকগুলো নাম আমাদের বই থেকে পড়ে রাখতে হবে। কিন্তু এই সমস্ত আকরিকগুলোকে নেওয়ার পরে যেহেতু ধাতব যৌগ এরা, এদেরকে গলানো খুব সহজ নয়। যেমন লোহার যে কোনো আকরিককে গলাতে গেলে প্রায় 1500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। এত উচ্চ তাপমাত্রায় ওই ধাতব আকরিকগুলিকে গলানো খুব অসুবিধা হয়। এই জন্য অপেক্ষাকৃত কম তাপমাত্রায় গলাতে ওই সমস্ত ধাতব যৌগগুলোকে বা ধাতব আকরিকগুলোর সাথে কিছু বিশেষ পদার্থ মেশানো হয়, যাদের বলা হয় বিগালক। এবং এই পুরো বিক্রিয়াটির নাম দেয়া হচ্ছে বিগলন বিক্রিয়া, বিগালন বিক্রিয়া। যেমন যেমন ফেরিক অক্সাইড Fe2O3, এর গলনাঙ্ক প্রায় 1500 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, সহজে গলে না, 1200 থেকে 1500-র মধ্যে গলে। যদি আমরা এর সাথে অ্যালুমিনিয়াম মিশিয়ে উত্তপ্ত করি, 900 ডিগ্রি থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি এসে এরা বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে এবং আয়রন তৈরি করে, এবং পুরো মিশ্রণটি গলে যায়, ফলে আয়রনটি আলাদা হয়ে যায়। সহজেই লোহাকে আমরা এই 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলিয়ে পৃথক করে নিতে পারি। এই পদার্থটা যা কোনো আকরিকের সাথে ব্যবহার করলে আকরিক তার গলনাঙ্কের থেকে অনেক কম তাপমাত্রায় গলে যায়, তাদের নাম দেওয়া হচ্ছে বিগালক। বিগালক ধাতুটি নিষ্কাশন করার পর অশুদ্ধিটিকে বাইরে বের করে দেয়, বা অশুদ্ধি উৎপন্ন করে, যেটা গলে না, এবং সেটাকে পরে আলাদা করে নেওয়া হয়। এবং বিগালক সমেত ধাতব আকরিকটি, বিগালক সমেত ধাতব আকরিক, এই পুরো মিশ্রণ, এখান থেকে ধাতুটি সেপারেট হওয়ার পর যেটা পড়ে থাকে তার নাম দেওয়া হচ্ছে ধাতুমল। বিগালক সমেত ধাতব আকরিক, সেখান থেকে ধাতু নিষ্কাশন করার পর যেটুকু পড়ে থাকে তার নাম দেওয়া হচ্ছে ধাতুমল বা স্ল্যাগ। আর শুধুমাত্র আকরিক থেকে ধাতু নিষ্কাশনের পর যেটা পড়ে থাকে তার নাম হচ্ছে খনিজমল বা গ্যাং। অর্থাৎ ধাতব আকরিক থেকে যেটা বেরিয়ে এলো ধাতু ছাড়া তাকে খনিজমল বলছি, এবং ধাতব আকরিকের সাথে বিগালক মেশানোর ফলে ধাতব আকরিকের রেসিডুয়াল অংশ বা অশুদ্ধ অংশ এবং বিগালক যে মিশ্রণটা এলো তার নাম হচ্ছে ধাতুমল। এই জন্য বলা হয় ধাতুমল ইকুয়ালস টু খনিজমল প্লাস বিগালক, কারণ বিগালকটা আমরা মিশিয়েছিলাম যেটা ধাতুকে সেপারেট করে নিচে আলাদা হয়ে গেছিল। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও দেয়। তাহলে ধাতুমল বলতে বোঝাচ্ছে বিগালক প্লাস ধাতব আকরিকের অশুদ্ধ অংশ মানে খনিজমল, আর খনিজমলটা হচ্ছে ধাতব আকরিকের অশুদ্ধ অংশটা। এইভাবে আমরা খনিজ পদার্থ থেকে প্রথমে আকরিক চয়েস করি, তারপর আকরিক থেকে ধাতুটি নিষ্কাশন করি। কোনো ক্ষেত্রে ধাতু নিষ্কাশন করতে গিয়ে আমরা এইভাবে ধাতুর আকরিকটাকে গলানোর জন্য বিগালক ব্যবহার করি। এটা গেল ধাতু নিষ্কাশনের একদম প্রিলিমিনারি পর্যায়ে। এবার আমরা আসছি ধাতু নিষ্কাশনের বিভিন্ন রকম পদ্ধতি, যেগুলো থেকে অনেক প্রশ্ন দেওয়া হয়।
আসছি ধাতব নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতিগুলো। যে পদ্ধতিগুলো আছে, পদ্ধতি তো অনেক আছে, আমাদের এখানে শুধুমাত্র বেসিক কিছু পদ্ধতি জানতে হবে, যে পদ্ধতিগুলো সমস্ত ধাতুর ক্ষেত্রেই কোনো না কোনো ভাবে, কোনো না কোনো রূপে ব্যবহার করা হয়। যেমন যে কোনো ধাতু যখন কোনো একটা আকরিকের মধ্যে থাকে, তখন সেটা সেই আকরিকের মধ্যে ধনাত্মক আয়ন হিসেবে থাকে। যেমন লোহা Fe2O3, ফেরিক এখানে আয়ন হিসেবে আছে। ফেরাস জিঙ্ক সালফাইড ZnS, এখানেও জিঙ্ক ক্যাটায়ন হিসেবে আছে। কপার কিউপ্রিক অক্সাইড CO, এখানেও কপার ক্যাটায়ন হিসেবে আছে। তো যে কোনো আকরিকের মধ্যে ধাতু ধনাত্মক আয়ন হিসেবে উপস্থিত থাকে। তাই যখন কিছু পদ্ধতির মাধ্যমে এই ধাতুগুলোকে, এই যৌগ থেকে সেপারেট করতে হয়, তখন সেই ধাতুটাকে বিজারিত করতে হয়। যেমন ফেরিক অক্সাইড থেকে আয়রন তৈরি করতে গেলে ফেরিক প্লাস থেকে শূন্য হয়ে গেল, মৌল হয়ে গেল, বিজারিত হলো। এখানেও জিঙ্ক সালফাইড থেকে জিঙ্ক বিজারিত হলো, কপার অক্সাইড থেকে কপার বিজারিত হলো। মানে যে কোনো ধাতুকে তার আকরিক থেকে পৃথক করার মূল পদ্ধতিটাই হচ্ছে বিজারণ পদ্ধতি। ধাতু যে কোনো যৌগ হিসেবে থাকতে পারে, সালফাইড, সালফেট, কার্বনেট, অক্সাইড। এই চার উপায় বা এই চার রকম রূপে মেনলি থাকে, সালফাইড, সালফেট, কার্বনেট, অক্সাইড। এছাড়া কোনো কোনো জায়গাতে ফ্লোরাইড হিসেবেও থাকে, কিন্তু মেনলি চারটে উপায় থাকে। তো এই যে চারটে উপায় থাকে, আগে চারটে উপায় একটু লিখে নেওয়া যাক। চারটে যৌগরূপে ফার্স্ট হচ্ছে সালফাইড যৌগ, তারপরে সালফেট হিসেবে থাকে, কখনো কার্বনেট হিসেবে থাকে, কখনো অক্সাইড হিসেবে থাকে। এবারে এই যে কোনো যৌগকে, যে কোনো ধাতব রূপকে আমি যদি সেখান থেকে ধাতু নিষ্কাশন করতে চাই, প্রথম কাজটাই হয় এই সব কটাকে অক্সাইডে রূপান্তরিত করা। সালফেট বা কার্বনেটকে প্রথমেই অক্সাইডে রূপান্তরিত করা। এই অক্সাইডে রূপান্তরিত করলে, যদি কোনো অক্সাইড হিসেবে থাকে তাকে তো রূপান্তরিত করতে হবে না, কিন্তু অক্সাইড হিসেবে রূপান্তরিত করলে সুবিধে কি? সুবিধে হলো অক্সাইডে চলে আসার পরে সেই ধাতব অক্সাইডটাকে আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বিজারিত করে তার থেকে অক্সিজেন সরিয়ে দিয়ে সেই ধাতুটাকে সেপারেট করতে পারি। সেই অক্সাইডে রূপান্তরিত করতে গেলে এই দুটো পদ্ধতি আছে। নাম্বার 1 তাপজারণ পদ্ধতি, নাম্বার 2 বিগলন পদ্ধতি। কিছু চুল্লি থাকে বা ফার্নেস থাকে, তাদের নাম আছে, যেমন রিভারবারেটরি ফার্নেস, বা কখনো কখনো ব্যবহার করা হয় ব্লাস্ট ফার্নেস, যাকে বাংলায় বলে মারুত চুল্লি। রিভারবারেটরি ফার্নেসকে বলা হয় পরাবর্ত চুল্লি, যার মধ্যে এই কাজগুলো করা হয়, মারুত চুল্লি বা পরাবর্ত চুল্লি। এই চুল্লিগুলোর মধ্যে এই সমস্ত জারণ কাজগুলো করা হয়, যেখানে সালফাইড, সালফেট বা কার্বনেটকে অক্সাইডে রূপান্তরিত করা হয়। তাপজারণ বলতে বোঝাচ্ছে যে যেখানে অতিরিক্ত বায়ু চালনা করে ধাতব আকরিকটিকে উত্তপ্ত করা হয়। বায়ুর অক্সিজেন সেই আকরিকটাকে ভেঙে দিয়ে অক্সাইডে চেঞ্জ হয়ে যায়। যেমন আমি যদি একটা যে কোনো আকরিকের এক্সাম্পল নিই, যেমন জিঙ্ক সালফাইড নেওয়া যাক, ZnS। যখন অতিরিক্ত অক্সিজেনের মাধ্যমে এটাকে উত্তপ্ত করা হয়, জিঙ্ক অক্সাইড তৈরি করা হয়, সঙ্গে সালফার ডাইঅক্সাইড বেরিয়ে চলে যায়। এই জিঙ্ক অক্সাইড পেয়ে গেলাম, যাকে পরে বিজারিত করা হবে। সেরকমই ফেরাস সালফেট বা ফেরাস সালফাইড বা ফেরাস কার্বনেট, তাকে একইভাবে এই তাপজারণের মাধ্যমে অক্সিজেন দিয়ে রূপান্তরিত করে দেওয়া হয় অক্সাইডে। তাহলে তাপজারণ হচ্ছে অতিরিক্ত বায়ুর উপস্থিতিতে তাকে উত্তপ্ত করে তাকে অক্সাইডে রূপান্তরিত করা কোনো আকরিককে। সেকেন্ড হচ্ছে বিগলন পদ্ধতি। বিগলন পদ্ধতিটাও কিন্তু একই পদ্ধতি, কিন্তু অক্সিজেনের পরিমাণ সেখানে কম থাকে। নিয়ন্ত্রিত পরিমাণ অক্সিজেন চালনা করে যখন কোনো ধাতব সালফেট, সালফাইড বা কার্বনেটকে অক্সাইডে রূপান্তরিত করা হয়, তখন তাকে বলা হয় বিগলন, যেটা করা হয় পরাবর্ত চুল্লির মধ্যে নিয়ন্ত্রিত পরিমাণ অক্সিজেন দিয়ে। তো প্রথমেই তাহলে ধাতুকে নিষ্কাশন করতে গেলে আকরিকটাকে ফার্স্টেই তাপজারণ আর বিগলনের মাধ্যমে অক্সাইডে রূপান্তরিত করা হলো। তাহলে ফার্স্ট আমরা সমস্ত পদ্ধতির মাধ্যমে পেয়ে গেলাম অক্সাইড, ধাতব অক্সাইড পাওয়া গেল। এবার সেই ধাতব অক্সাইড থেকে বিজারণ প্রক্রিয়াতে আমরা পাচ্ছি ধাতুটা। তার আগে থার্মিট পদ্ধতিটা একটু দেখে নেওয়া যায়। থার্মিট পদ্ধতিটা হচ্ছে যে অক্সাইড তৈরি করা হয়েছে সেই অক্সাইড থেকে সরাসরি ধাতব পদার্থকে বা ধাতুকে আলাদা করার পদ্ধতি। অক্সাইডটি যেমন আয়রনটা ফেরিক অক্সাইড Fe2O3 তৈরি করা হলো, সেই Fe2O3 থেকে একে বিজারিত করতে গিয়ে আমরা যে তাপমাত্রা ব্যবহার করেছি, তাপমাত্রাটা অতি উচ্চ, একটু আগে বলা হলো। তাই এর সাথে আমি বিগালক মিশিয়ে দিই, যেমন অ্যালুমিনিয়াম একটু আগে লিখলাম, যেখান থেকে লোহা
এবং অ্যালুমিনিয়াম অক্সাইড আলাদা হয়ে যায়, এই লোহাটাকে ধাতু হিসাবে আলাদা করে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। আমরা যে বিগালক ব্যবহার করার যে বিক্রিয়াটা আগে দিয়েছিলাম, সেই পদ্ধতিটার নাম হচ্ছে থার্মিক পদ্ধতি। এইভাবেও কিন্তু নিষ্কাশন করা হয় ধাতু। কিন্তু মূলত আমরা যে আগের পদ্ধতিগুলোর মাধ্যমে বিজারণটা পেলাম, সেই বিজারণ পদ্ধতি কিভাবে এবার তাকে বিজারণ করব দেখব। যে কোনো অক্সাইড পাওয়া গেল ধাতু, প্রথম বিজারণ পদ্ধতি হচ্ছে কার্বন বিজারণ। বোঝাই যাচ্ছে কার্বনের মাধ্যমে বিজারিত করা, যেমন ফেরিক অক্সাইড Fe2O3। আচ্ছা, একটা নতুন এক্সাম্পল দেওয়া যাক, জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইডের সাথে কার্বন, নির্দিষ্ট পরিমাণ কার্বন মিশিয়ে এটাকে প্রায় 800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। ফলে জিঙ্ক অক্সাইডের বিক্রিয়া করে ধাতব জিঙ্ক উৎপন্ন করে, সঙ্গে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়ে সেপারেট হয়ে যায়। তাহলে কার্বন ব্যবহার করে ধাতব অক্সাইডকে বিজারিত করা হয় বলে এই পদ্ধতির নাম হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। গেল কার্বন বিজারণ। সেকেন্ড বিজারণ পদ্ধতিটা হচ্ছে তড়িৎ বিজারণ পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো ধাতব অক্সাইডকে গলিত অবস্থায় নিয়ে তড়িৎ চালনার মাধ্যমে বিজারিত করা হয়, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে প্রয়োজন পরিমাণ ক্রায়োলাইট বা ফেলসফার, আগে লিখি CaF2 আর ক্রায়োলাইট। এই যে তো Na3LFC ক্রায়োলাইট আর ফেলসফার মেশানো হয়, মিশিয়ে এটাকে উত্তপ্ত করে গলিয়ে ফেলা হয়, গলিয়ে ফেলে তড়িৎ চালনা করা হয়। তড়িৎ এটাকে বিজারিত করে ধাতব অ্যালুমিনিয়ামকে আলাদা করে দেয়, তাই এটাকে বলা হয় তড়িৎ বিজারণ পদ্ধতি। এক্ষেত্রে কোনো পদার্থ নেওয়া হয় না, শুধুমাত্র তড়িৎ প্রয়োগ করে বিজারিত করে দেওয়া হয়। থার্ড হচ্ছে শত বিজারণ পদ্ধতি। শত মানে নিজে থেকে। এটা ব্যবহার করা হয় কপারের ক্ষেত্রে। কপারের ক্ষেত্রে ইউজ করা হয় কিভাবে? কপার সালফাইড CuS। কপার সালফাইডকে প্রথমে নির্দিষ্ট পরিমাণ বাতাস বা বায়ু নিয়ে মারুচ্চুলিতে উত্তপ্ত করা হয়। এতে উৎপন্ন হয় কিউপ্রিক অক্সাইড CuO অ্যান্ড সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। এই কিউপ্রিক অক্সাইডটা উৎপন্ন হওয়ার পরে কপার সালফাইডের সঙ্গে নিজে থেকে বিজারিত করে, বিক্রিয়া করে বিজারিত করে কপার এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। তাহলে প্রথমে কিউপ্রিক সালফাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বাতাস চালনা করার ফলে কপার অক্সাইড উৎপন্ন করছে। এই উৎপন্ন কপার অক্সাইড আবার রিমেনিং কিউপ্রিক সালফাইডকে ডাইরেক্টলি বিজারিত করে কপারে রূপান্তরিত করে দেয়, নিজেই বিজারিত হয়। একে বলা হচ্ছে শত বিজারণ পদ্ধতি। আর লাস্ট হচ্ছে তাপ বিজারণ পদ্ধতি, যেখানে তাপ ব্যবহার করেই বিজারিত করা যায়, যেমন মার্কিউরিক অক্সাইড, যেমন সিলভার অক্সাইড। এই সমস্ত পদার্থগুলোকে, যৌগের অক্সাইডগুলো খুবই অস্থায়ী, উচ্চ তাপমাত্রায় স্থায়ী নয়। এদের হিট করলেই এখান থেকে মার্কারি বা সিলভার এরা আলাদা হয়ে যায় এবং অক্সিজেন আলাদা হয়ে যায়। তো এই চারটে প্রক্রিয়ায় ওই ধাতব অক্সাইডকে বিজারিত করে ধাতুকে নিষ্কাশন করে নেওয়া হয়। কোনো জায়গায় গলিত অবস্থায়, কোনো জায়গায় ক্যাথোডের মধ্যে ডিপোজিটেড কন্ডিশনে ধাতুগুলোকে আলাদা করা হয়। এই গেল আমাদের ক্লাস 10-এ পড়ার জন্য ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি। আশা করি বোঝা গেছে। আমরা আসছি এবার ধাতু ক্ষয় চ্যাপ্টারের লাস্ট অংশ নিয়ে। মেনলি ধাতু ক্ষয় বলতে আমরা এখানে লোহার ক্ষয় পড়বো বা লোহায় মোর্চা পড়াই পড়বো। এছাড়াও কিন্তু যত রকম ধাতু আছে, সমস্ত ধাতুগুলি পরিবেশের অক্সিজেন দ্বারা, পরিবেশের জলীয় বাষ্প এবং সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড প্রভৃতি গ্যাসের সাথে বিক্রিয়া করে যৌগে রূপান্তরিত হয়। ফলে ধাতুটা ক্ষয়ে গিয়ে জলের সাথে বা জলের মধ্যে দ্রবীভূত হয়ে আলাদা হয়ে যায়। এই জন্যে ধাতুকে বিশুদ্ধ অবস্থায় বা ডাইরেক্টলি পরিবেশে ব্যবহার করা খুব মুশকিল। যেমন একটা এক্সাম্পল দেওয়া যায় যে কপার বা কপারের অধিকাংশ সংকর ধাতু, যে সমস্ত জিনিস ধাতু যেমন পেতল, কাঁসা, এই নির্মিত জিনিস খোলা বাতাসে দীর্ঘদিন ফেলে রাখলেই তাদের উপর ধীরে ধীরে একটা সবুজ রঙের ছোপ ধরে। কেন ছোপ ধরে? তার কারণ হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কপার ধীরে ধীরে বিক্রিয়া করে একটা সবুজ রঙের পদার্থ উৎপন্ন করে। পদার্থটা কি? পদার্থটা হচ্ছে CuCO3 কিউপ্রিক কার্বনেট .CuOH2। এটার নাম হচ্ছে বেসিক কিউপ্রিক কার্বনেট। এই যৌগটা তৈরি করে, ফলে সবুজ রঙের ছোপ পড়ে যায়। এবং যখন এটাকে কোনো অ্যাসিড দিয়ে, খুব মৃদু জৈব অ্যাসিড দিয়ে, যেমন টার্টারিক অ্যাসিড দিয়ে এটা মূল করা হয়, তেঁতুল দিয়ে পরিষ্কার করা হয়, তখন সবুজ অংশটা দ্রবীভূত হয়ে আলাদা হয়ে যায়, ফলে কপার কিছুটা ক্ষয়ে যায়। এইভাবে অ্যালুমিনিয়াম অক্সাইডে রূপান্তরিত হয়, জিঙ্ক ধীরে ধীরে অক্সাইডে, খুব ধীরে ধীরে হলেও অক্সাইডে রূপান্তরিত হয়, ফলে ধাতু ক্ষয় হয়।
যেমন এখানে কিছু প্রশ্ন দেয় যে অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে কখনো টক জিনিস রাখা উচিত না, অ্যালুমিনিয়াম ফয়েলে আচার, চাটনি, কাটা ফল কখনো খাওয়া উচিত না। তার কারণ কি? আচার চাটনি তো টক, তার মধ্যে অ্যাসিড থাকে, জৈব অ্যাসিড। এছাড়া কাটা ফলের মধ্যেও কিন্তু কিছু জৈব অ্যাসিড তৈরি হয়, যে জৈব অ্যাসিড অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়ামের কিছু যৌগ উৎপন্ন করে, যে যৌগগুলো অত্যন্ত ক্ষতিকর আমাদের শরীরের পক্ষে। তো এইভাবে জিঙ্ক, কপার, অ্যালুমিনিয়াম ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। কিন্তু মূল যার ক্ষয় নিয়ে এখানে পড়ার বিষয়, সেটা হচ্ছে লোহা। লোহা ক্ষয় মানে হচ্ছে লোহায় মরিচে পড়া। লোহা সব থেকে বেশি ব্যবহৃত একটা ধাতু, কিন্তু মেন প্রবলেম লোহার ক্ষেত্রে হলো যে লোহার এত কাঠিন্য থাকা সত্ত্বেও, এত সুবিধা থাকা সত্ত্বেও লোহাকে পরিবেশে রাখলে খুব দ্রুতই লোহার মধ্যে মরিচে পড়ে যায়। এই মরিচে পড়ার প্রক্রিয়াটা অনেকদিন পর্যন্ত বোঝা যায়নি, অনাবিষ্কৃত ছিল। তারপরে মরিচে পড়ার একটা প্রক্রিয়া আবিষ্কার করা হয়েছে। তো কিভাবে লোহার মধ্যে মরিচে পড়ে সেটা দেখা যাক। প্রথম কথা হচ্ছে লোহায় মরিচে পড়ার জন্য কি প্রয়োজন। ফার্স্ট প্রয়োজন হচ্ছে মরিচে পড়ার জন্য জল, একটা দ্রাবক দরকার যে বিক্রিয়াটা বা মরিচে বিক্রিয়াটাতে হেল্প করে। 2 নম্বর প্রয়োজন অক্সিজেন, যে অক্সিজেন লোহায় বিক্রিয়া করে লোহার সাথে। তাহলে একটা মাধ্যম দরকার যেটা জল, এবং অক্সিজেন যে বিক্রিয়া করে। তাহলে জলীয় অক্সিজেন মানে অক্সিজেন আর জলের মিশ্রণ লোহার মরিচে পড়ার জন্য সব থেকে প্রয়োজনীয় জিনিস। যদি আমরা বিশুদ্ধ জল, বাতাস মুক্ত জল ব্যবহার করি, তার মধ্যে লোহা ডুবিয়ে রাখি, লোহায় কোনোদিনই মরচে পড়বে না। আবার যদি অক্সিজেন চালনা করি লোহার উপর দিয়ে, তাহলেও লোহায় মরচে পড়বে না। দরকার জল এবং অক্সিজেন। 3 নম্বর, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, সেটা হচ্ছে অশুদ্ধি দরকার। যে অশুদ্ধি লোহায় মরচে পড়াটাকে ত্বরান্বিত করে, বিক্রিয়াটাকে বারবার হতে সাহায্য করে। প্রবলেমটা হচ্ছে লোহায় যদি অশুদ্ধি না ব্যবহার করা হয়, লোহাটা ব্রিটল হবে, যাকে আমরা কাঁচা লোহা বলি। আবার লোহায় অশুদ্ধি ব্যবহার করতেই হয় তার জন্যে, এবং ব্যবহার করলেই লোহার মধ্যে মরচে পড়বে। এই একটা লোহার মূল প্রবলেম। যদিও আমাদের পৃথিবীতে বিভিন্ন অংশে, স্পেশালি ভারতবর্ষে, লোহার এমন জিনিস আছে যে জিনিসগুলো বহু বছর আগে তৈরি করা সত্ত্বেও তার মধ্যে কোনো মরচে পড়েনি, কিন্তু সেই লোহা সেইভাবে তৈরি করা হয়েছিল। কিন্তু বর্তমানে বা এখন লোহায় যে লোহা ব্যবহার করা হয় তা খুব সহজেই মরচে পড়ে যায়। তার কারণ হচ্ছে লোহার মধ্যে অশুদ্ধি, এবং অশুদ্ধির না মেশালে সে লোহা ব্যবহারের যোগ্য হয় না। তাহলে ফার্স্ট দেখলাম মরচে পড়ার জন্য মূল প্রয়োজন জল, অক্সিজেন এবং অশুদ্ধি দরকার। এই মরচে পড়ার কৌশলটা হচ্ছে একটা ধীর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড হিসাবে লোহার অণুগুলো নিজেরা ব্যবহার করে, যে লোহার অণুর উপরে মানে মরচেটা পড়বে। আর অ্যানোড হিসেবে ব্যবহার করে ওর মধ্যে থাকা অশুদ্ধিগুলো, কার্বন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, নিকেল, যে সমস্ত অশুদ্ধিগুলো আছে সেগুলো অ্যানোড হিসেবে কাজ করে। এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে অক্সিজেন মিশ্রিত জল, যেটা আমরা অলরেডি লোহার গায়ে লাগিয়ে দিয়েছি। বিক্রিয়াটা কি হয়? প্রথমে লোহার অণুগুলো বিক্রিয়া করে, কার সাথে বিক্রিয়া করে? লোহার অণুগুলো মেনলি বিক্রিয়া করে অ্যানোডের মধ্যে, কিন্তু ক্যাথোডে বিক্রিয়াটা হয় যে অক্সিজেনটা ছিল। এই যে অ্যানোডে বিক্রিয়াতে যে লোহা, যেখানে ফেরাস আয়নে রূপান্তরিত যে ইলেকট্রন ত্যাগ করেছে, এই ইলেকট্রনগুলো জলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, লোহার গায়ে লেগে থাকা জলের মধ্যে দিয়ে। তাহলে আগে অ্যানোড বিক্রিয়াটাই দেখা যাক। প্রথমে অ্যানোডে কী হয়? অক্সিডেশন। তাই অ্যানোডে যে লোহার অণুগুলো আছে, সেই লোহার অণুগুলো অ্যানোডের এই সমস্ত অশুদ্ধিগুলোর সংস্পর্শে নিজে ইলেকট্রন ত্যাগ করে ফেরাস আয়নে রূপান্তরিত হয়, এবং সেই ইলেকট্রনগুলো জলের মধ্যে, অশুদ্ধ জলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চলে আসে ক্যাথোডে, এবং ক্যাথোডে সেই ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে ক্যাথোডে। হাইড্রোক্সাইড যেহেতু আয়ন জলের মধ্যে থেকে যায়, এবং ফেরাস আয়নটাও জলের মধ্যে ছিল, সেই ফেরাস আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন মানে অ্যানোডে উৎপন্ন ফেরাস আয়ন, ক্যাথোডে উৎপন্ন হাইড্রোক্সাইড আয়ন পরস্পর যুক্ত হয়ে তৈরি করে ফেরাস হাইড্রোক্সাইড। মোট বিক্রিয়াটা হয় এইটা। এই ফেরাস হাইড্রোক্সাইড ধীরে ধীরে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে শোধক ফেরাস অক্সাইড তৈরি করে, মানে Fe2O3.3H2O তৈরি করে, যাকে আমরা বলি মরচে। এবং তৈরি করার সঙ্গে সঙ্গে বিক্রিয়াটা শেষ হয়ে যায় না কিন্তু, তার কারণ জলীয় বাষ্প, সেখানে জল থাকেই। এই যে জল উৎপন্ন হয়েছে, সেই জল পরবর্তী লোহার পরবর্তী স্তরের মরচের জন্য ব্যবহৃত হয়ে যায়। তার মানে একবার লোহার গায়ে জল লাগলে যদি মরচে পড়া শুরু হয়, সেই মরচে পড়া কিন্তু কখনো আর বন্ধ হয় না, কারণ মরচে বিক্রিয়ার মাধ্যমে লাস্টে কিন্তু জল উৎপন্ন হয়, যে জলটা পরবর্তী স্তরের মরচের জন্য কাজে লেগে যায়।
এই জন্য মূর্ছে পড়া একবার লোহায় শুরু হলে সেটা কখনো বন্ধ হয় না। এটা হচ্ছে লোহার মূর্ছে পড়ার বিক্রিয়াটা, আশা করি বোঝা গেছে। এবং এই মূর্ছে নিবারণের জন্য অনেক কিছু পদ্ধতি আছে, যেমন লোহাকে নিষ্ক্রিয় করে দেওয়া, লোহাকে ঘন নাইট্রিক অ্যাসিডে ডুবিয়ে নিষ্ক্রিয় করে দেওয়া, লোহার উপরে জিঙ্কের প্রলেপ যাকে বলা হয় গ্যালভানাইজেশন, লোহার উপরে রং, আলকাতরা, ঘন বার্নিশ, কার্বন ব্ল্যাক লাগিয়ে দেওয়া যাতে লোহা না করে, বিক্রিয়া না করে। এছাড়া আরেকটা ভালো পদ্ধতি হচ্ছে লোহার সংস্পর্শে ম্যাগনেসিয়াম জাতীয় তীব্র তড়িৎধনাত্মক কিছু ধাতু রাখা। যেমন জাহাজের যে লোহার বেড় লাগানো থাকে জাহাজের নিচে কাঠের সাথে, সেই লোহার বেড়ের সঙ্গে ম্যাগনেসিয়ামের ব্লকও থাকে। কেন ম্যাগনেসিয়ামের ব্লক থাকে? তার কারণটা হচ্ছে, বা বিভিন্ন জলবাহী লোহার পাইপ তার মধ্যে ম্যাগনেসিয়ামের ব্লক লাগানো থাকে। কেন? কারণটা হচ্ছে ম্যাগনেসিয়াম লোহার থেকে বেশি তড়িৎধনাত্মক। যে বেশি তড়িৎধনাত্মক হবে সে আগে জারিত হবে। অ্যানোডের লোহা যে জারিত হচ্ছে, যদি ম্যাগনেসিয়াম তার সঙ্গে থাকে তাহলে লোহাকে জারিত হতে না দিয়ে ম্যাগনেসিয়াম আগে জারিত হয়ে যায়, ফলে লোহা জারিত হয় না, ফলে মূর্ছা উৎপন্ন হয় না। এই জন্য ম্যাগনেসিয়ামের ব্লক লাগানো থাকে। এইভাবে লোহার মূর্ছে পড়া নিবারণ করা যায়। কিন্তু সবশেষে একটা কথাই বলা, যে মূর্ছে পড়া সম্পূর্ণরূপে নিবারণ করা কখনো সম্ভব হয় না। এটা হচ্ছে লোহার মূর্ছে, ধাতুক্ষয় এবং মূর্ছে পড়া নিবারণ সম্পর্কে যাবতীয় বিষয়। আমাদের চ্যাপ্টারে এইটুকুই আছে যেটা আমাদের পড়ার, কিন্তু এখানে আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে কি নিয়ে? বিভিন্ন ধাতুর আকরিক নিয়ে খুঁটিয়ে পড়তে হবে, ধাতু সংকরগুলোকে নিয়ে খুঁটিয়ে পড়তে হবে, মূর্ছে পড়ার নীতিটা খুব ভালো করে দেখতে হবে। কারণ এখান থেকে ম্যাক্সিমাম শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন আর মাল্টিপল চয়েস কোয়েশ্চেনই আসে। চ্যাপ্টারটা খুব ছোট, এটুকু পড়লেই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে।